নমস্কার বন্ধুগণ, চলে এসেছি 2026-এর প্রথম ট্রিপের ভিডিও নিয়ে। মার্চ মাসে দোলের ছুটিতে আমরা চলে গিয়েছিলাম দোলমা ফার্মস্টে। আগের দিন দুম করে প্যাকিং করে রাত 2টোর সময় বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, এবং ভোর ভোর শিলিগুড়ির আগে সিংগির হোটেলে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এত সকালে কী করে ব্রেকফাস্ট করলাম, আসলে ওই যে সারা রাত জেগে বেশ খিদে পেয়ে গিয়েছিল। তারপর শিলিগুড়ি ঢোকার আগে একটা জায়গায় দেখলাম রাস্তার দুধারে প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে, তাই সেখানে কিছুটা দোলের ছুটির পলাশ ফুলের শুটিং করে আমরা এগিয়ে চললাম দোলমার রাস্তায়। শিলিগুড়ি থেকে মিরিক বা দুধিয়া তো অনেকেই গিয়েছেন, আশা করি সবারই খুব পছন্দের জায়গা। দুধিয়া থেকে 7-8 কিলোমিটার এসে পড়বে এই আয়রন ব্রিজটি, এখানেই দোলমা ফার্মসটি রয়েছে। শিলিগুড়ি থেকে দোলমা ফার্মের দূরত্ব মোটামুটি 36 কিলোমিটার এবং সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, তবে রাস্তা খারাপ হওয়ার কারণে সময়টা আমাদের একটু বেশি লেগেছিল। দুধিয়াতে 2025-এর অক্টোবর মাসে খুব ভারী বৃষ্টিপাত এবং হরপাবানের ফলে দুধিয়া ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই ব্রিজটি এখনও যাতায়াত বন্ধ, সেখানে নতুন ব্রিজের কাজ চলছে। তো পাশ দিয়ে একটা অল্টারনেটিভ রাস্তা রাখা হয়েছে, সেখান দিয়ে কিছুটা এগিয়ে আসার পর প্রায় দুধিয়া ব্রিজ থেকে 10 থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে এই দোলমা ফার্মস্টে। তো ব্রিজের পাশের রাস্তাটুকু বাদ দিলে বাকি পুরো রাস্তাটাই ভীষণ ভালো, তাই 1 ঘন্টার মধ্যেই দুধিয়া পৌঁছে যাওয়া যায়। এবং দুধিয়া থেকে ব্রিজ ক্রস করে একটু এগিয়ে রাস্তাটা যেখানে ডাইভারশন হচ্ছে, ডান দিকের রাস্তাটা নিতে হবে, সেখান থেকে 7-8 কিলোমিটার এলেই দোলমা ফার্মস্টে। তবে 7-8 কিলোমিটার আসার পরে একটি আয়রন ব্রিজ পড়বে বালাসন নদীর উপরে, সেই পুরনো আয়রন ব্রিজটা অবধি কিন্তু রাস্তা রয়েছে, তারপরে কিন্তু আর রাস্তা নেই। বাকিটা পাথুরে পায়ে চলা এবং গাড়িতে সাধারণ গাড়ি চলার যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরেই আমাদের আসতে হয়েছে, এবং সেই রাস্তাটা 2 থেকে 3 কিলোমিটার কিন্তু ভীষণ খারাপ। এই আয়রন ব্রিজের পরের খারাপ রাস্তাটুকু খুব অভিজ্ঞ ড্রাইভার না হলে কিন্তু চালিয়ে আসা বেশ কষ্টকর। সেক্ষেত্রে আয়রন ব্রিজের ওখানে নিজের গাড়ি পার্ক করে রেখে এই হোমস্টের ওনারকে ফোন করলে তারা ওখান থেকে গিয়ে গাড়ি দিয়ে নিয়ে আসার ব্যবস্থা রেখেছেন। মাত্র 2 দিনের ছুটি, কিন্তু চুটিয়ে উপভোগ করার জন্য এই 2 দিনই ছিল আমাদের জন্য যথেষ্ট। আপার দুধিয়ার পাশে এই গ্রামটির নাম হলো বুঙ্কুলুং, আর এই বুঙ্কুলুং গ্রামে এই দোলমা ফার্মস্টের আশেপাশে কিন্তু আর কোনো হোটেল বা ফার্মস্টে, এমনকি ছোট একটা খাবার দোকান পর্যন্ত নেই। একেবারেই বালাসন রিভার বেডের সঙ্গেই রয়েছে এই হোমস্টেটি, বলা যায় একদম রিভার বেডের উপরেই প্রায়। রোজকার ব্যস্ততার জীবন ছেড়ে যারা পরিবার প্রিয়জনদেরকে নিয়ে কয়েকটা দিন একটু নিরালায় কাটাতে চান, তাদের জন্য এটা বেস্ট হোমস্টে। কাঁচের বোতল দিয়ে মেঝেতে কি সুন্দর ডিজাইন করা হয়েছে দেখুন। প্রকৃতির একেবারে কোলে অবস্থিত এই হোমস্টেটি স্থিতিশীল বা সাশ্রয়ী এবং পরিবেশের জন্য কোনো ক্ষতি করে না এমন উপাদান দিয়েই কিন্তু বেশিরভাগটা তৈরি হয়েছে। বেশ কিছু সিমেন্টের ব্লক যেমন ব্যবহার হয়েছে মেঝে তৈরির ক্ষেত্রে, তার পাশাপাশি পিলার এবং দেয়ালগুলি কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হয়েছে। মূল যে থাকার বিল্ডিংটি সেটি পুরোটাই বাঁশ এবং কাঠের তৈরি। ব্রেকফাস্টে আমাদের দেওয়া হলো গরম গরম সুপি ম্যাগি। এটা আমরা খেয়ে নিজের মধ্যে অনেকটা এনার্জি সঞ্চয় করে তারপরে ওপরে চলে গেলাম নিজেদের রুমে। মূল বিল্ডিংটির একতলায় থাকেন এই হোমস্টের ওনাররা, আর যে কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম তার উপরে আর্টিফিশিয়াল গ্রাসের ম্যাট পাতা আছে। এইখানে এই সিঁড়ি দিয়ে উঠে এসে সোজা লম্বা বারান্দাটি চলে গেল। সেই বারান্দার ডান পাশে পরপর 4টি রুম রয়েছে। এটি প্রথম, এখানে আমরা ছিলাম। ঢুকেই প্রথমে একটু স্পেস রয়েছে যেখানে আমাদের লাগেজগুলো আমরা রেখে দিয়েছি। একটা আয়না রয়েছে ড্রেসিংয়ের জন্য, আর ডান দিকে এটা হলো বাথরুম। বাথরুমের ভেতরটা খুব বড় নয়, ছোট, তবে পরিচ্ছন্ন। ভেতরের দেয়ালগুলো কিন্তু বাঁশের চাটাই দিয়েই তৈরি ওপরটা, আর নিচের অংশটা টিন এবং মেঝেটা সিমেন্ট এবং টাইলস দিয়ে তৈরি।
একটি কোমোড রয়েছে, ছোট্ট একটি ওয়াশ বেসিন, জলের ব্যবস্থা রয়েছে, সারাদিন পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা এখানে রয়েছে। এখানে জামা কাপড় রাখারও একটা ছোট্ট জায়গা আছে, তবে গিজারের ব্যবস্থা কিন্তু নেই। চাইলে হয়তো গরম জল দিয়ে দেবেন, আমাদের দরকার হয়নি, আমরা সারাদিন সুইমিং পুলে আর নদীতেই স্নান করেছি। বাথরুমের জানালা দিয়ে কিন্তু দারুণ সুন্দর ভিউ এখানে পাওয়া যায়। আর সেরকম ভয়েরও কিছু নেই, এখানে আশেপাশে আর তো কেউ নেই, অনায়াসে বাথরুমে ঢুকেও বাইরের ভিউ এনজয় করা যাবে। আর এই হলো রুম, আমাদের এই রুমটা হচ্ছে প্রথম, তাই এটার কিন্তু দুপাশেই জানালা রয়েছে, দুপাশেই ভিউ রয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা। ফ্লোরিংটা যেমন কাঠের, আসবাবপত্রগুলিও কাঠের, আর সব থেকে ভালো লেগেছে দেয়াল আর সিলিংটা যে করা হয়েছে বাঁশের চাটাই দিয়ে, খুব ভালো লাগছিল আমার। এপাশ থেকে এই ছোট্ট পুলটার ভিউ পাওয়া যাচ্ছে, যেখানে প্রচুর রঙিন মাছ রাখা আছে, আর সামনে নদীটা রয়েছে। আর সামনের দিকের জানলা দিয়ে সামনের যে বড় সুইমিং পুল, নদী, ডাইনিং এরিয়া, এই সমস্ত জায়গাগুলো দেখা যাচ্ছে। আর ওই যে দূরে বালাসন নদীর উপরে সেই বড় ব্রিজটি, সেটা দেখা যাচ্ছে। ওই ব্রিজের তলা দিয়েই কিন্তু আমরা এলাম, যেখানে আসলেই কোনো রাস্তা নেই, রিভার বেডের ওপর দিয়েই আসতে হয়েছে। জানালা দিয়ে সুইমিং পুলটা দেখার সাথে সাথেই মনে হচ্ছিল কখন দৌড়ে নিচে যাব এবং ওই সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ব। তো দোলের ছুটিতে এসেছি যেহেতু, দোল একটু আবির না খেললে তো ভালো লাগে না। প্রথমে আমরা বেশ খানিকটা আবির খেলে নিলাম, তারপরে বাইরে শাওয়ার এরিয়া রয়েছে, সেখানে আবিরটা ভালো মতো ধুয়ে নিয়ে আমরা কিন্তু সুইমিং পুলে নামার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রায় ঘন্টাখানেক তুমুল আনন্দ করলাম আমরা সুইমিং পুলের জলে। ছোট থেকে বড় সবাই যেন মন থেকে সবাই ছোটই হয়ে গিয়েছিলাম। আনন্দ করতে করতে একসময় বুঝলাম যে অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাদেরকে উঠে পড়তে হবে। আর খিদেও পেয়ে গেছিল বেশ। ছোট ছোট ছাউনি বা কুটিরের মতো যেগুলি করা রয়েছে, সেগুলোও কিন্তু বাঁশ, খড় এসবের ছাউনি দিয়েই তৈরি হয়েছে। আমরা যে রুমটায় আছি দেখালাম, সেই রুমটিতে যেরকম দুটো বেড রয়েছে, তারপরের পরপর 3টি রুমেও সেই একই সিস্টেমে দুটো করে বেড রয়েছে। তবে আমাদের রুমটায় দুপাশেই জানালা রয়েছে, বাকি 3টি রুমে কিন্তু শুধু সামনের দিক থেকেই জানালা রয়েছে। দিনটা ছিল মেঘলা, তাই রোদে পুড়ে যাওয়ার মতো কোনো কষ্টের ব্যাপার ছিল না। খুব সুন্দর ওয়েদার ছিল, পুলে স্নান করেও বেশ আনন্দ হয়েছে। তারপরে আমরা উঠে এলাম এবং আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হলো। লাঞ্চের মেনুতে ছিল শাক, ভাত, ডাল, মুচমুচে আলু ভাজা, চিকেন আর স্যালাড। খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল। খেয়ে উঠে আমরা নিজেদের রুমে গিয়ে অল্প একটু ছোট্ট ঘুম দিয়ে নিলাম। তারপর বিকেলে চলে গেলাম নদীর ধারে। আমাদের মধ্যে হালকা বাদানুবাদ হচ্ছিল এই নিয়ে যে এরকম মেঘলা সারাদিন কুয়াশাচ্ছন্ন দিন রাতে পূর্ণিমার চাঁদটা দেখা যাবে কি যাবে না। রাত হতে কিন্তু আমরা দেখলাম বেশ সুন্দর একটা বড় গোল চাঁদ উঠেছিল, দারুণ দেখাচ্ছিল সেই চাঁদ। চাঁদের আলোয় চারিদিকটা যেন আরও মায়াবী হয়ে উঠেছিল। সন্ধে নামতেই এই হোমস্টের ওনার এবং তাদের কিছু গেস্টরা মিলে অনেকগুলি গান গাইলেন, কিছু নেপালি, কিছু হিন্দি এবং বাংলা গানও কিন্তু গাইলেন। খুব ভালো গাইলেন তারা সবাই মিলে। আমরা সেই গান এনজয় করলাম এবং গানের তালে তালে হালকা নিচেও নিলাম। বেশ ভালো কাটলো সন্ধেটা।
বিকেলে স্ন্যাক্সে আমরা খেয়েছিলাম চা এবং পকোড়া, আর ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। বেশ সুন্দর খেয়ে দিয়ে আড্ডা মেরে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে ভাবিনি যে আবার সুইমিং পুলে নামবো, কিন্তু ভীষণ ইচ্ছে হতে লাগলো সুইমিং পুলটায় আরেকবার নামার। তাই আমরা আরেকবার সুইমিং পুলে নেমে আরও বেশ খানিকক্ষণ এনজয় করে নিলাম এবং পুল সাইডেই আমরা ব্রেকফাস্ট পেয়ে গেলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি, ভীষণ সুস্বাদু ছিল। আমরা সত্যি বলতে মানে বুভুক্ষুর মতো খেয়েছি মনে হয়, এত টেস্টি ছিল লুচি আর ঘুগনি। খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে নিলাম, এখান থেকে চলে যাবার পালা পরের ডেস্টিনেশনের জন্য। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার, এই 4 বেলার খাওয়া এবং থাকা নিয়ে মাথা পিছু খরচ এই হোমস্টেতে 1400 টাকা। আর হ্যাঁ, আমাদের গ্রুপে কিছু বাচ্চাও ছিল, বাচ্চাদের কিন্তু সেই খরচটা হাফ, অর্থাৎ 700 টাকা মাথা পিছু লেগেছে। ওখান থেকে বেরিয়ে আমরা পরবর্তী ডেস্টিনেশনের পথে দেখতে পেলাম রংলি টি গার্ডেন। এখানে আমরা অল্প একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। পাহাড় হোক বা পাহাড় লাগোয়া সমতল, চা বাগানের সবুজ সবসময় চোখ আর মনকে জড়িয়ে দেয়। তাই এই ভিউ পয়েন্টে কিছুক্ষণ থাকার লোভ সামলাতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে যদি আপনারা এই হোমস্টেতে যেতে চান। সেক্ষেত্রে এখানে হোমস্টের মাথাপিছু খরচ এবং অন্যান্য ডিটেলস দেওয়া রয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হবে পরবর্তী